দেশের সবচেয়ে বড় স্টক ব্রোকিং এবং অ্যালগোরিদম ট্রেডিং কোম্পানি ফিনটেক ডাইনামিক্স, যেখানে শেয়ার বাজারের চাল বোঝার জন্য দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্সড এআই ট্রেডিং সফটওয়্যার এবং সুপার কম্পিউটার লাগানো ছিল। সেই কোম্পানিটাই যার সিস্টেম গত 15 দিন ধরে পুরোপুরি ফ্রিজ হয়ে পড়েছিল। না কোনো ট্রেড হচ্ছিল, না কোনো ডেটা আপডেট হচ্ছিল। প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান হচ্ছিল এবং ইনভেস্টরদের টাকা আটকে ছিল। দুনিয়া জুড়ে বড় বড় কোয়ান্ট অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট এবং কোডিং এক্সপার্টদের ডাকা হয়েছিল। লক্ষ লক্ষ টাকার কনসাল্টিং ফি দেওয়া হয়েছিল, সার্ভার বদলানো হয়েছিল, কোডের এক এক লাইন চেক করা হয়েছিল। কিন্তু সেই ট্রেডিং সফটওয়্যার টস থেকে মস হয়নি। স্ক্রিনে শুধু একটাই এরর আসছিল, সিস্টেম হল্টেড। তখন হঠাৎ কোম্পানির আলিশান কাঁচের গেটে দাঁড়ানো একটা রদ্দি কাগজ তোলা ছেলে ধীরে কিন্তু নিশ্চিত গলায় বলল, স্যার, যদি অনুমতি হয় তাহলে আমি এই সিস্টেম আবার চালু করতে পারি। সেখানে দাঁড়ানো সিকিউরিটি গার্ড এবং কিছু জুনিয়র কর্মচারী জোরে হেসে উঠল। কেউ তাকে পাগল বলল, তো কেউ ধমক দিয়ে বলল, চল হট এখান থেকে, এটা শেয়ার বাজার, সবজি মার্কেট নয়। কিন্তু সেই ছেলেটাই কিছুক্ষণের মধ্যে এমন কিছু করে দেখাতে চলেছিল যার কল্পনা বড় বড় আইআইটি এবং বিদেশি ডিগ্রিওয়ালা এক্সপার্টরাও করেনি। বন্ধুরা, এখন প্রশ্ন এই যে আখির এই রদ্দি বিনতেওয়ালা বাচ্চাটা কেই ছিল, আর ক্যান্ডেলস্টিক চার্ট এবং কোডিংয়ের এত গভীর বোঝা তার কোথা থেকে এসেছিল? কোম্পানির মালিক সুনীল মিত্তাল আজ খুবই চিন্তিত ছিলেন। পুরো কোম্পানিতে শোকের মতো নীরবতা ছিল। ডিলারদের মুখে ঘাম ছিল এবং রিস্ক ম্যানেজমেন্ট টিমে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল, কারণ তাদের 500 কোটির আলফা প্রজেক্ট গত 15 দিন ধরে বন্ধ পড়েছিল। এটা ছিল এমন একটা অটোমেশন সিস্টেম যা কোম্পানির রিড ছিল, কিন্তু আসল খারাপই কেউ ধরতে পারছিল না। প্রতি মুহূর্তে কোম্পানির শেয়ারের দাম পড়ছিল এবং শাখ মুছে যাচ্ছিল। কোম্পানির সবচেয়ে উপরের ফ্লোরে তৈরি ওয়ার রুমে মেজাজ খুবই টেনশনপূর্ণ ছিল। সুনীল মিত্তাল বিরক্তিতে কনফারেন্স টেবিলে জোরে ঘুষি মেরে চিৎকার করে উঠলেন, পুরো 15 দিন পার হয়ে গেছে, মার্কেট ক্র্যাশ হচ্ছে, আর আমাদের সিস্টেম ঘুমাচ্ছে। এই অ্যালগরিদম বানাতে অরব টাকা ঝোঁকা হয়েছে, আর রেজাল্ট জিরো। ঘরে দাঁড়ানো সব সিনিয়র ডেভেলপার এবং অ্যানালিস্টদের মুখ নিতিয়ে পড়েছিল। ভয় এবং চাপ স্পষ্ট ঝলকাচ্ছিল। তখন হেড অফ টেকনোলজি সাহস জড়ো করে উত্তর দিলেন, স্যার, আমরা সিস্টেমের প্রতিটা লুপ এবং লজিক চেক করে ফেলেছি। হার্ডওয়্যার, নেটওয়ার্ক, ডেটা ফিড, টেকনিক্যালি সবকিছু পুরোপুরি ঠিক মনে হচ্ছে যেন সিস্টেম নিজেই কাজ করতে অস্বীকার করেছে। অন্যজন বলল, স্যার, আমেরিকা থেকেও এক্সপার্টরা অনলাইনে জুড়ে আছেন, কিন্তু কাউকে বোঝা যাচ্ছে না যে সমস্যা কোথায়। সুনীল মিত্তলের গলা আরও কঠোর হয়ে উঠল, আজ মার্কেট বন্ধ হওয়ার আগে সিস্টেম চালু চাই। সন্ধ্যার মধ্যে আমাকে গ্রিন সিগন্যাল চাই, নইলে সবার চাকরি বিপদে পড়বে। এবং তিনি রাগে মিটিং রুম থেকে বেরিয়ে গেলেন। লিফটে নেমে এবং বাইরে বেরিয়ে তার চোখ পড়ল গেটের কাছে ফুটপাতে বসা সেই 12 বছরের ছেলেটার উপর। হাতে রদ্দির বস্তা, কাঁধে ময়লা শার্ট, কিন্তু তার চোখে চার্ট পড়ার এক আলাদা ক্ষুধা ছিল। সেই ছেলেটা, যার নাম আরজান ছিল, প্রতিদিন এখানে ফেলা পুরনো বিজনেস খবরের কাগজ এবং ফাইল বিনতে আসত। কিন্তু তার চোখ সবসময় কোম্পানির বড় ডিজিটাল স্ক্রিনে চলা শেয়ারের দরের ওপর আটকে থাকত, যেন সেই লাল আর সবুজ চিহ্নের পিছনে লুকানো বাজারের ভাষা সে বুঝতে পারছিল। স্যুট বুটওয়ালা লোকদের দৌড়ঝাঁপ, ফোনের ঘণ্টা, মালিকের রাগ, সবকিছু সে মনোযোগ দিয়ে দেখছিল। সে আস্তে আস্তে বিড়বিড় করল, 15 দিন ধরে এদের চার্ট নড়ছে না, কিন্তু এরা কোডিংয়ে ভুল খুঁজছে। আসল গোলমাল তো সেন্টিমেন্ট ডেটার ইনপুটে। কিন্তু তার কথা কে শুনবে? লোকের চোখে সে শুধু একটা গরিব রদ্দিওয়ালা ছেলে ছিল। কেউ জানত না আরজানের গল্প কি। আরজানের জন্মের কিছু বছর পরই তার মা তার বাবার থেকে ডিভোর্স নিয়েছিলেন। সেই বাবা কেউ না কেউ ছিলেন এই ফিনটেক ডাইনামিক্স কোম্পানির মালিক সুনীল মিত্তাল। কিন্তু এই সত্যি কারও জানা ছিল না, এমনকি আরজান কেউ না। ডিভোর্সের পর তার মা নিজের মায়ের বাড়ি ফিরে গিয়েছিলেন, বুড়ো বাবার কাছে। আরজানের নানা শহরের একটা পুরনো কোণে রদ্দি এবং পুরনো বইয়ের দোকান চালাতেন। পুরনো জামানার নীতি মেনে চলা মানুষ। মায়ের পুরো দুনিয়া আরজানই ছিল, কিন্তু তিনি প্রায়ই অসুস্থ থাকতেন। ডিভোর্সের ধাক্কা এবং গরিবীর বোঝা তিনি সহ্য করতে পারছিলেন না। চিকিৎসা দামি ছিল এবং ঘরের অবস্থা দুর্বল। ঘর চালাতে এবং ওষুধ আনতে আরজান সারা দিন শহরের বড় বড় ভবন থেকে রদ্দি এবং পুরনো বিজনেস খবরের কাগজ বিনত। কিন্তু রাত হলেই যখন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়ত, আরজান এবং তার নানা
তাদের ছোট্ট রদ্দির দোকানে মোমবাতির আলোয় কাজ শুরু করতেন। নানা তাকে শেখাতেন ক্যান্ডেলস্টিক চার্ট কি হয়, ব্যালেন্স শিট কিভাবে পড়তে হয়, আর বাজার কখন পড়ে, কখন ওঠে। কেন? কারণ তার নানা শুধু রদ্দিওয়ালা ছিলেন না, তিনি একসময় সুনীল মিত্তলের এই কোম্পানিতেই চিফ ডেটা অ্যানালিস্ট ছিলেন। তার দোকানে রদ্দির স্তূপের নিচে দুনিয়া জুড়ে ফাইন্যান্সের বই চাপা পড়েছিল। নানা প্রায়ই ভালোবেসে বলতেন, আরজান বেটা, বাজার শুধু সংখ্যার খেলা নয়, তোর মধ্যে সেই চোখ আছে, তুই চার্ট দেখিস না, তাকে অনুভব করিস। আরজান হাসত, নানা, সব আপনার থেকেই শিখেছি। কিন্তু নানার চোখে একটা এমন রহস্য লুকানো ছিল যা তিনি কখনো আরজানকে বলতে পারেননি। আরজান শুধু পরিশ্রমী ছিল না, সে জন্ম থেকেই একটা ট্রেডিং জিনিয়াস ছিল। কিন্তু এই জিনিয়াস বাচ্চাটাই দিনে তার মায়ের চিকিৎসার জন্য রদ্দি কাগজ তুলত আর রাতে শেয়ার বাজারের জটিল ভাষা শিখত। পরের দিন কোম্পানির গেটের সামনে বসা আরজান আজও সেই বড় স্ক্রিনে আটকে থাকা গ্রাফ দেখছিল। সে নিজের মনে বলল, যদি আমাকে সেই সার্ভার রুমে শুধু 5 মিনিটও দেওয়া হয়, তাহলে আমি এই 500 কোটির সিস্টেম ঠিক করে দেব। ঠিক তখনই একটা তীক্ষ্ণ গলা শোনা গেল, আরে ও রদ্দিবালা, এখান থেকে সর, এটা কোনো সিনেমা হল নয় যে স্ক্রিন ঘুরে দেখছিস। আরজান তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠল, কিন্তু যেতে যেতেও তার চোখ সেই ডিজিটাল টিকার থেকে সরছিল না। ঠিক সেই সময় সুনীল মিত্তাল তার লাক্সারি গাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি থেমে গেলেন। প্রথমবার তিনি সেই বাচ্চাটাকে মনোযোগ দিয়ে দেখলেন। সুনীল গার্ডকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটাকে? গার্ড বলল, স্যার, প্রতিদিন আসে পুরনো খবরের কাগজ বিনে নেয়, শুধু বাজারের দরগুলো এমনভাবে ঘুরে দেখে যেন ওর কিছু বোঝা যাচ্ছে। সুনীল আরজানের দিকে তাকালেন। আরজান ভয়ে চোখ নামিয়ে নিল। কিছুক্ষণের নীরবতার পর সুনীল বললেন, তুমি এই সংখ্যাগুলো এত মনোযোগ দিয়ে কেন দেখো? তুমি জানো এগুলো কি? আরজন ধীর গলায় বলল, স্যার, আমার বাজারের ধুকপুক শোনা যায়। সুনীল অবাক হয়ে গেলেন, তুমি তো রদ্দি বিনছো বেটা, এটা দুনিয়ার সবচেয়ে জটিল অ্যালগোরিথম মেশিন। আরজন সাহস জড়ো করে বলল, স্যার, যদি একবার মেন সার্ভারের কাছে যেতে দেন তাহলে বলতে পারি আপনার সিস্টেম ট্রেড কেন নিচ্ছে না। সেখানে দাঁড়ানো পুরো স্টাফ এবং ড্রাইভার হেসে উঠল। এই বলবে রদ্দিওয়ালা এখন কোডিং শেখাবে? স্যার, সময় নষ্ট করবেন না, এ পাগল। সুনীলের কাছে কে জানে কেন সেই বাচ্চার আত্মবিশ্বাসে তার পুরনো সময় দেখা যাচ্ছিল। তবু লজিক মনকে থামিয়ে দিল। কিছু না বলে তিনি গাড়িতে বসে চলে গেলেন। পরের সকালে কোম্পানির গেটের বাইরে সেই একই হুড়োহুড়ি ছিল। ইঞ্জিনিয়ারদের হাতে ল্যাপটপ ছিল, গ্লোবাল ইনভেস্টরদের ধমক আসছিল, কিন্তু সিস্টেমের কোড এখনও ক্র্যাশ ছিল। আজ আরজন আরও বেশি অস্থির ছিল। তার মায়ের শ্বাস দ্রুত চলছিল এবং ওষুধ শেষ হয়ে গিয়েছিল। গতরাতে নানা বলেছিলেন, আরজন, তুই বাজার বুঝিস, কিন্তু দুনিয়া তোকে বিশ্বাস তখনই করবে যখন তুই রিস্ক নিবি। রিস্ক ছাড়া কোনো প্রফিট হয় না। এই কথাগুলো আরজনের মনে গেঁথে গেল। মায়ের ওষুধের জন্য টাকা দরকার ছিল। সে ভাবল, যদি আমি এদের সিস্টেম ঠিক করে দিই তাহলে হয়তো পুরস্কারে কিছু টাকা পাওয়া যাবে। এই ভেবে সে আবার গেটে পৌঁছল। আস্তে গার্ডকে বলল, ভাইয়া, শুধু 5 মিনিট, আমি জানি এরার কথায়। গার্ড রাগে চিৎকার করে উঠল, আবার এসে গেছে? কাল তোকে তাড়িয়েছিলাম না? সে গেটের কাছে লাগানো বড় জেনারেটর এবং সার্ভার কুলিং ইউনিটের পিছনে লুকিয়ে গেল। সেখান থেকে কাঁচের দেয়ালের ওপারে মেইন সার্ভার রুম দেখা যাচ্ছিল। সে বিড়বিড় করল, এরা বারবার কোড রিফ্রেশ করছে, কিন্তু আসল খারাপই কোডে নয়, ডেটা ফিডের তারে। ঠিক তখনই একজন জুনিয়র ইঞ্জিনিয়ার বাইরে সিগারেট খেতে এলো এবং তাকে দেখে ফেলল। ওয়ে, এখানে কি করছিস? স্যার, আমি শুধু একটু দেখতে চাই। আরজন ভয়ে ভয়ে বলল, দেখে কি হবে? এত বড় কোম্পানির সার্ভার বাচ্চাদের ভিডিও গেম নয়, চল ভাগ এখান থেকে। ইঞ্জিনিয়ার ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিল। আরজন চুপচাপ সেখান থেকে সরে গেল, কিন্তু তার চোখ এখনও সেই কাঁচের দরজায় আটকে ছিল, যেখান থেকে অরব টাকার ব্যবসা নিয়ন্ত্রণ হতো। হঠাৎ ভিতর থেকে তীব্র সাইরেনের আওয়াজ এলো, বাজার বাজার, ডেটা লিঙ্ক ফেলিয়ার, মার্জিন কল অ্যালার্ট। কোম্পানিতে হুড়োহুড়ি পড়ে গেল। কর্মচারীরা ঘাবড়ে এদিক ওদিক দৌড়াতে লাগল। আমেরিকার বাজার খুলতে চলেছিল এবং এদের সিস্টেম পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। আরজান ভয়ে ভয়ে আবার গেটের কাছে এলো। সে উকি দেওয়ার চেষ্টা করতেই গার্ড আবার চিৎকার করল, কতবার বলবো দূরে থাক? এবার গার্ড জোরে ধাক্কা দিল। আরজান রাস্তায় পড়ে গেল। তার হাত থেকে রদ্দির বস্তা ছুটে গেল এবং পুরনো ইকোনমিক টাইমস হাওয়ায় উড়ে গেল। কিছু লোক যারা বাইরে দাঁড়িয়ে তামাশা দেখছিল তারা হো হো করে হাসতে লাগল। হেই বাচ্চা, অ্যালগো ট্রেডিংয়ের কি জানবে? এ তো মোবাইলের ক্যালকুলেটরও চালাতে পারবে না।
আরজান কিছু বলল না। সে ধুলো ঝাড়ে দাঁড়িয়ে উঠল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, কাশ আমাকে শুধু 5 মিনিট পাওয়া যেত। আমি জানি ডেটা কোথায় আটকে আছে। সে পুরো দিন কোম্পানির বাইরে চুপচাপ বসে রইল, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ। সন্ধে নামতে লাগল। বাজার বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল, কিন্তু কোম্পানির সিস্টেম এখনও কমায় ছিল। ঠিক তখন কোম্পানির মালিক সুনীল মিত্তাল বাইরে বেরোলেন। মুখে হার মানার ভাব ছিল। তার চোখ পড়ল গেটের কাছে বসা আরজানের ওপর। সুনীল গার্ডকে জিজ্ঞেস করলেন, তুমি একে বারবার ধাক্কা কেন দাও? গার্ড বলল, স্যার, এ প্রতিদিন সার্ভার রুমের দিকে উকি দেয়, বলে সিস্টেম ঠিক করে দেবে। সুনীল আরজানের দিকে তাকালেন। সকালের মতোই সেই বাচ্চার চোখে এক অদ্ভুত জেদ ছিল। সুনীল কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখনও যাওনি? তুমি প্রতিদিন এই বিল্ডিং কেন দেখো? কি বোঝো তুমি? আরজান বলল, স্যার, যদি আমি মেন সার্ভারের পিছনের কেবল একবার দেখি তাহলে বলতে পারি দোষ কোথায়। সেখানে দাঁড়ানো চিফ ইঞ্জিনিয়ার এবং স্টাফ সবাই হেসে উঠল। স্যার, এ বাচ্চা, একে ফাইবার অপটিক আর লেটেন্সি কি হয় জানা আছে? আরজান চুপ করে রইল। সে শুধু সুনীলের চোখে ভরসা খুঁজছিল। এক মুহূর্তের জন্য সুনীলের মনে এক অদ্ভুত ব্যথা উঠল, যেন কোনো পুরনো ভুলে যাওয়া সম্পর্কের ছায়া দেখা গেল। সুনীল কঠিন গলায় বললেন, ঠিক আছে, আমার হারানোর মতো এখন আর কিছু বাকি নেই। যদি তোমার কিছু জানা থাকে তাহলে ভিতরে এসে বলো। চিফ টেকনিক্যাল অফিসার চিৎকার করে উঠলেন, স্যার, এভাবে কোনো রাস্তার বাচ্চাকে হাই সিকিউরিটি জোনে নিয়ে যাওয়া যায় না, এটা প্রোটোকলের বিরুদ্ধে। সুনীল হাত তুললেন, আমি বলেছি, একে ভিতরে আনো। যখন তোমাদের বিদেশি এক্সপার্টরা ফেল হয়ে গেছে, তখন একটা বাচ্চাকে পরীক্ষা করে দেখতে কি ক্ষতি? চারদিকে ফিসফিস শুরু হলো। রদ্দিওয়ালা বাচ্চা, ট্রেডিং ডেস্কে পাগলামি এটা। সুনীল আর্জনকে নিয়ে ঠান্ডা এসি সার্ভার রুমে পৌঁছালেন। শত শত নীল আর সবুজ আলো জ্বলছিল, নিভছিল। মেশিনের গুঞ্জনের আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। আর্জন, তোমার জানা আছে এই সিস্টেম কেন বন্ধ? সুনীল জিজ্ঞেস করলেন। আর্জন ধীরে ধীরে মেন সার্ভার র্যাকের চারপাশে ঘুরতে লাগল। সে কোনো স্ক্রিন দেখল না, কোনো কিবোর্ডে হাত ছোঁয়াল না। সে মাটিতে ঝুঁকে পড়ল, যেখানে হাজার হাজার তারের জঞ্জাল ছিল। সে কান লাগিয়ে ফ্যানের আওয়াজ শুনল, তারপর হাওয়ার প্রবাহ অনুভব করল। হঠাৎ সে থেমে গেল, সার্ভারের সবচেয়ে নিচের অংশে, যেখানে ধুলো জমেছিল। সে আঙুল দিয়ে ইশারা করে বলল, স্যার, সার্ভার ক্র্যাশ হয়নি, একে কেউ চোখ করেছে। সবাই অবাক হয়ে গেল, কি মানে? আর্জন বলল, সিস্টেম নিজে থেমে যায়নি, এর ডেটা ফিড পোর্টের ক্লিপ অর্ধেক বের করে দেওয়া হয়েছে। এটা কোনো টেকনিক্যাল খারাপই নয়, এটা কারো ইচ্ছা। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার রাগে বলল, এটা অসম্ভব। সেই পোর্টে পৌঁছতে বায়োমেট্রিক রক খুলতে হয়, আর গত 2 দিন ধরে সেখানে কেউ যায়নি। আর্জন র্যাকের পিছনে একটা ছোট খোলা ভেন্টিলেশন প্যানেলের দিকে ইশারা করল। না স্যার, যদি কেউ এই ভেন্ট দিয়ে একটা লম্বা স্ক্রু ঢোকায় তাহলে লক না খুলেও ক্লিপ ঢিলে করা যায়। সবাই গিয়ে দেখল, ভেন্টিলেশনের জাল একটু বেঁকে গিয়েছিল এবং ভিতরে আসল ফাইবার কেবল নিজের জায়গা থেকে চুল পরিমাণ সরে গিয়েছিল। মানে আর্জন পুরোপুরি ঠিক ছিল। সুনীলের মুখের রং উড়ে গেল। তিনি বললেন, তাহলে এর মানে কেউ ইচ্ছাকৃতভাবে কোম্পানি ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। তারপর তিনি আর্জনের দিকে ফিরলেন। কিন্তু তোমার এসব কি করে বোঝা যায় বেটা? তুমি তো... আর্জন নিষ্পাপভাবে উত্তর দিল, স্যার, আমি রাতে আমার নানার দোকানে পুরনো সিপিইউ এবং রেডিও ঠিক করি। নানা বলেন, যদি আওয়াজ ঠিক থাকে আর মেশিন না চলে তাহলে বোঝো কেউ তার শ্বাস বন্ধ করে রেখেছে। শুধু সেইটাই দেখেছি আমি। সুনীল গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, যদি আমি বলি এই সিস্টেম অনলাইন করো তাহলে পারবে? এটা শুনে ইঞ্জিনিয়াররা ঘাবড়ে গেল। স্যার, এটা মজা নয়। যদি ভুল কেবল জুড়ে যায় তাহলে আমাদের পুরো ডেটাবেস উড়ে যাবে, 500 কোটি জিরো হয়ে যাবে। সুনীল কারও কথা শুনলেন না। তিনি শুধু আর্জনের দিকে তাকালেন। বলো, তৈরি? আর্জন প্রথমবার হালকা হাসি দিয়ে বলল, জি স্যার, রিস্ক আছে তবেই ইস্ক আছে, মানে চেষ্টা করব। সেই একটা লাইন পুরো হল নীরব করে দিল। আর্জন ঝুঁকে সার্ভার র্যাকের নিচে ফলস ফ্লোরিংয়ের আটো অন্ধকার অংশে ঢুকে গেল। সেখানে ধুলো এবং কেবেলের জঞ্জাল ছিল। যেই টর্চ হাতে এলো, আর্জন ভিতরে উকি দিয়ে তৎক্ষণাৎ বলল, দেখুন স্যার, এই ফাইবার লিঙ্ক এখানে থাকার কথা ছিল না। ইঞ্জিনিয়াররা ঝুঁকে দেখতে গেল এবং হঠাৎ চমকে উঠল, এটা তো ব্যাকআপ সার্ভারের কেবল। এটা মেইন লাইনে কে জুড়ে দিল? আর্জন খুব সাবধানে সেই কেবল ধরল, ধীরে ধীরে ঘোরালো এবং ঠিক পোর্টে ক্লিকের আওয়াজ করে ফিট করে দিল। ইঞ্জিনিয়াররা হতবাক হয়ে গেল। আমরা হাজার হাজার লাইন কোড চেক করছিলাম আর ভুল ছিল হার্ডওয়্যারের একটা ছোট পোর্টে। এই বাচ্চা 2 মিনিটে ধরে ফেলল।
আরজন তারপর সিস্টেমের ডান দিকে গেল, যেখানে পাওয়ার সাপ্লাই ইউনিট ছিল। সেই ইউনিট হালকা হালকা হামিং আওয়াজ করছিল। সে হাত রাখল এবং হঠাৎ পিছিয়ে এলো। স্যার, এটা এখন অন করলে পুরো সিস্টেম উড়ে যাবে। উড়ে যাবে, সবাই একসঙ্গে বলে উঠল। কিন্তু কেন? আরজন পাওয়ার বক্সের দিকে ইশারা করল। স্যার, এর ওয়্যারিং বদলে দেওয়া হয়েছে। আর্থিংয়ের তার ফেজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। যেই কারেন্ট চলবে, এটা 440 ভোল্টের ঝটকা সোজা মাদারবোর্ডে দেবে। পুরো ডেটা পুড়ে ছাই হয়ে যাবে। এটা কোনো ভুল নয়, এটা একটা ফাঁদ। সুনীলের আর্জনের প্রথম কথা মনে পড়ে গেল। স্যার, কেউ সিস্টেম আটকে রেখেছে। এখন সবকিছু স্পষ্ট হয়ে গিয়েছিল। কোনো গাদ্দার কোম্পানির ভিতরেই ছিল। আর্জন সাহস করে বলল, স্যার, আমাকে শুধু 15 মিনিট দিন। আমার একটা ওয়্যার কাটার এবং টেপ লাগবে। যদি আমি ভুল হই, তাহলে আমি নিজেই এখান থেকে চিরকালের জন্য চলে যাব। সুনীল বিনা ভেবে বললেন, শুরু করো। আর্জন টুল চাইল। ইঞ্জিনিয়াররা দ্বিধা করছিল, কিন্তু মালিকের আদেশ ছিল। আর্জন কেবল কাটল, ঠিক তার চিনল এবং আবার টেপ করল। তার কপাল থেকে ঘাম ঝরছিল, কিন্তু হাত কাঁপছিল না। 15 মিনিট পূর্ণ হল। আর্জন সিস্টেমের মেইন কনসোলের সামনে দাঁড়াল। স্যার, এখন অ্যালগো রান করা যায়। সবাই ঘাবড়ে গেল। আরে, এখনও করবেন না। যদি ব্লাস্ট হয়ে যায় তাহলে কিন্তু। সুনীল কারও কথা শুনলেন না। তিনি সোজা আর্জনের দিকে ইশারা করলেন, তুমি এন্টার চাপো। আর্জন ধীরে ধীরে কিবোর্ডের কাছে গেল। একটা লম্বা শ্বাস নিল এবং এক্সিকিউট বোতাম টিপে দিল। হলে নীরবতা নেমে এলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। হঠাৎ স্ক্রিনে হাজার হাজার সংখ্যা দৌড়াতে লাগল। লাল রঙের এরার সরে গেল এবং সবুজ রঙের প্রফিট চার্ট উপরে উঠতে লাগল। সিস্টেম লাইভ হয়ে গিয়েছিল। 15 দিন ধরে ঘুমিয়ে থাকা কোম্পানি আজ এক রদ্দিওয়ালা বাচ্চার আঙুলে জেগে উঠল। হলে চারদিকে তালির শব্দ উঠল। সুনীল স্বস্তির শ্বাস নিলেন এবং ধীর গলায় বললেন, আর্জন, তুমি করে দেখিয়েছ। ইঞ্জিনিয়াররা উৎসব করছিল, কিন্তু সুনীলের মাথায় এখন শুধু একটা প্রশ্ন ঘুরছিল, এই বাচ্চাটা কে? সুনীল আর্জনের কাছে এলেন। তার গলা খুব নরম ছিল। বেটা, তুমি কে? সত্যি বলো। স্যার, আমি কেউ না। সুনীল মাথা নাড়লেন। না, কোনো সাধারণ রদ্দিবিনতেওয়ালা বাচ্চা এত জটিল সার্ভার এভাবে ঠিক করতে পারে না। তোমার মধ্যে সেই ডিএনএ আছে যা বাজার বোঝে। তারপর জিজ্ঞেস করলেন, তুমি এই কোম্পানিতে বারবার কেন আসতে? আর্জন ধীরে বলল, স্যার, আমার মা খুব অসুস্থ থাকেন। তার ওষুধের জন্য আমি রদ্দিবিনি। রাতে নানার পুরনো দোকানে চাট পড়া শিখি। সেখান থেকেই বুঝেছি মেশিনরা কিভাবে কথা বলে। ইঞ্জিনিয়ার এবং স্টাফ একে অন্যকে দেখতে লাগল। এক রদ্দিওয়ালা বাচ্চা এবং এত গভীর বোঝা। সুনীল ধীরে জিজ্ঞেস করলেন, তোমার বাবা? আমাকে জানা নেই স্যার, আমি তাকে কখনো দেখিনি। তোমার মায়ের নাম কি? আর্জন পকেট থেকে ঘাম মুছতে মুছতে বলল, স্যার, আরাধ্যা শৌর্য। এই নাম শুনেই সুনীলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ঘরের শব্দ যেন তার কাছে বন্ধ হয়ে গেল। আরাধ্যা শৌর্য, সেই নাম যার থেকে তিনি 12 বছর আগে নিজের অহংকার এবং কাজের পাগলামিতে ডিভোর্স নিয়েছিলেন। তুমি নানার সঙ্গে কোথায় থাকো? সুনীল কাপা গলায় জিজ্ঞেস করলেন। আর্জন মাথা নিচু করে বলল, মা বলেন, পাপা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি নিজের কেরিয়ার এবং টাকার পিছনে দৌড়ে দৌড়ে খুব দূর চলে গিয়েছিলেন এবং আর কখনো ফিরে আসেননি। সুনীল সেই ঠান্ডা সার্ভার রুমে হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি নিজেকে সামলে জিজ্ঞেস করলেন, তোমার মা কি তোমাকে কখনো তোমার পাপার ছবি দেখিয়েছেন? না স্যার, আর্জন বলল। মা বলেন, কিছু ছবি ছিঁড়ে খেলা হয়েছে এবং কিছু পুরনো ফাইলে হারিয়ে গেছে। এত শুনে সুনীলের চোখ থেকে জল পড়তে লাগল। এখন তার বিশ্বাস হয়ে গিয়েছিল এই বাচ্চা সেই তার নিজের রক্ত, তার হারানো ইনভেস্টমেন্ট, যা আজ সুদে আসলে ফিরে পাওয়া গিয়েছিল। কাঁপা গলায় সুনীল বললেন, আর্জন, তুমি আমার সেই। পুরো বাক্য বলতে পারলেন না। গলা ভরে এলো। তিনি দুহাতে আর্জনের মুখ ধরলেন। বেটা, তুমি পুরোপুরি আমার মতো কেন লাগছ? কারণ হয়তো তুমি আমারই ছেলে। পুরো কোম্পানিতে যেন নীরবতা নেমে এলো। কর্মচারীরা ফিসফিস করতে লাগল, কি, মালিকের ছেলে? আর্জন ঘাবড়ে গেল। না স্যার, এমন বলবেন না। আমরা খুব গরিব। আপনি এত বড় মানুষ। সুনীল তৎক্ষণাৎ বললেন, গরিবই কোনো সম্পর্কের ভ্যালুয়েশন কমায় না বেটা। আর যদি তুমি আমার ছেলে হও, তাহলে আজ তুমি শুধু কোম্পানির সিস্টেম নয়, আমার পুরো জীবনের ব্যালেন্স শিট ঠিক করে দিয়েছ। সুনীল তৎক্ষণাৎ নিজের গাড়ি বের করলেন। চলো আর্জন, আমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করতে হবে।
পরের ঘণ্টায় শহরের সরু গলি এবং পুরনো ভবনের মাঝে সুনীলের দামি গাড়ি থামল। সেখানে রদ্দি এবং পুরনো বইয়ের একটা ছোট গোডাউন ছিল। বাইরে একটা ভাঙা চেয়ারে এক মহিলা বসেছিলেন, মাথায় ওড়না, ক্লান্ত মুখ, কিন্তু চোখে সেই গর্ব। আরাধ্যা, সেই মহিলা যাকে তিনি 12 বছর আগে একটা ছোট ভুল বোঝাবুঝি এবং অহংকারে ডিভোর্স দিয়েছিলেন। আরাধ্যা তাকে দেখলেন, চিনতে পারলেন, কিন্তু মুখে খুশি নয়, শুধু পুরনো ক্ষত। তুমি এখানে কেন এসেছ? আরাধ্যা ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন। সুনীল বললেন, আমাকে আর্জনের ব্যাপারে জানতে হবে। আর্জন দৌড়ে মায়ের কাছে গেল। মা, এরা মেশিন ঠিক করিয়েছেন এবং এখন। আরাধ্যা ঘাবড়ে গেলেন। ওকে বিরক্ত করো না সুনীল, ও দিনরাত রদ্দিবিনে আমার চিকিৎসার জন্যে, ওর তোমার ধনের দরকার নেই। সুনীলের গলা ভারী হয়ে এলো। আরাধ্যা, কি আর্জন আমার ছেলে? আরাধ্যার চোখ ভরে এলো। কিছুক্ষণ নীরবতা রইল, তারপর তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ সুনীল, আর্জন তোমারই ছেলে, সেই যাকে তুমি একটা বোঝা ভেবে ছেড়ে চলে গিয়েছিলে। সুনীল ফুপিয়ে কেঁদে উঠলেন। আর্জন কিছুই বুঝতে পারছিল না, কিন্তু এত বছর পর মা বাবাকে একসঙ্গে দেখে তার মন ভারী হয়ে গেল। সুনীল আর্জনের সামনে হাঁটু গেড়ে বসলেন। বেটা, আমি আমার জীবনে অনেক প্রফিট কামিয়েছি, কিন্তু সবচেয়ে বড় লস এই যে আমি তোকে এবং তোর মাকে হারিয়েছি। আমাকে মাফ করে দে। আর্জন কাঁদতে কাঁদতে বলল, তাহলে আপনি আমার পাপা, আপনি কি এখন আমাদের ছেড়ে চলে যাবেন? না, কক্ষনো না বেটা, কক্ষনো না। এটা সেই মুহূর্ত ছিল যাকে ভাগ্য 12 বছর ধরে হোল্ড করে রেখেছিল। তারপর সুনীল আরেকটা সত্যি বললেন, যে ইঞ্জিনিয়ার সার্ভারের ওয়্যারিং বদলেছিল এবং আর্জনকে আটকেছিল, পুলিশ তাকে ধরে ফেলেছে। একটা শত্রু ব্রোকারেজ ফার্ম তাকে টাকা দিয়েছিল আমাদের সিস্টেম হ্যাক করতে, কিন্তু তাদের জানা ছিল না যে আমার আসল সিকিউরিটি সিস্টেম আমার ছেলে হয়ে গেটে দাঁড়িয়েছিল। সুনীল হাসলেন। বেটা, আজ থেকে তুমি আমাকে স্যার বলবে না, আমি তোমার বাবা, এবং তুমি ফিনটেক ডাইনামিক্সের আসল উত্তরাধিকারী। সুনীল আরাধ্যার পুরো চিকিৎসা করালেন। আর্জনকে শহরের সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করা হলো, যেখানে সে এখন রদ্দি নয়, বরং রোবোটিক্স এবং ফাইন্যান্স পড়ে। তার নানাকে কোম্পানিতে সম্মানসূচক উপদেষ্টার পদ দেওয়া হলো। যে জীবন আর্জনকে রদ্দির স্তূপে ফেলে দিয়েছিল, সেই জীবনই তাকে সবচেয়ে বড় পুরস্কার দিল, মা বাবার ভালোবাসা। আর্জন আজও মাঝে মাঝে কোম্পানির সার্ভার রুমে যায় এবং সুনীল তাকে দেখে ভাবেন, কাশ আমি তাকে কখনো হারিয়েই না ফেলতাম।